জয়ানন্দিনীর টেলিবাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বরাবরের মতোই যে সংবাদ সমীক্ষা, আমি আছি মারিয়া সালাম আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন মানিক মিয়াজি। এবং আজকে আমাদের মাঝে একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন, যার সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দিতে চাই। উনি হচ্ছেন সৈয়ব শাহিদ, এবং উনি আন্তর্জাতিক একটি বহুমাত্রিক কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই কাজের বাইরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয় বা ইতিহাস, সাহিত্য, এইসব বিষয়ে ওনার অনেক পড়ালেখা রয়েছে এবং আগ্রহ রয়েছে। উনি এগুলো বিশ্লেষণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আজকে আমরা শুরুতেই সাইদ ভাইয়ের কাছে চলে যাব এবং ওনার মুখেই শুনবো ওনার সম্পূর্ণ পরিচয়টা। আসসালামু আলাইকুম। আপনাকে জি ধন্যবাদ। জি, আমাদের যে উপস্থাপিকা, প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অডিয়েন্স তাদেরকেও। যে আমি আসলে কি বলে অনাবাসী বাংলাদেশি, অভিবাসী বাংলাদেশি, প্রবাসী বলা যাবে না আমাদেরকে, অভিবাসী। আমি কানাডায় থাকি এবং বেসিক্যালি আমি একজন অণুজীব বিজ্ঞানী, কিন্তু প্রচুর ভ্রমণ করতে হয় পেশাগত কারণে। ফলে এর বাইরে চেষ্টা করি যে ভ্রমণ বৃত্তান্তগুলো সমাজকে, দেশকে একটু অন্যভাবে দেখার। আর আন্তর্জাতিক বিষয়, রাজনীতি, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমার একটি আকর্ষণ আছে। চেষ্টা করি সেগুলোকে বুঝতে এবং বিশ্লেষণ করতে। বরাবরের মতো আমরা যেটা করে থাকি সংবাদ সমীক্ষায়, যে আন্তর্জাতিক এবং জাতীয় রাজনৈতিক বা বড় যে ইস্যুগুলো থাকে সেগুলো নিয়ে আলাপ করি। তো এখন এই মুহূর্তে সবাই আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আলোচিত যে বিষয়টি সারা পৃথিবী জুড়ে, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যে সংঘাত, বা যেটাকে আমরা প্রক্সি ওয়ার বলতে পারি। এই বিষয়টাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এবং এক ধরনের আশঙ্কারও বটে। তো আমরা শুরুতেই সেই বিষয়টা নিয়ে একটু সাইদ ভাইয়ের কাছে শুনবো যে উনি বিষয়টাকে কিভাবে দেখছেন। জি ধন্যবাদ। দেখুন, মধ্যপ্রাচ্যের বিষয়গুলো, বিশেষ করে পশ্চিমাদের মধ্যপ্রাচ্য নিয়ে যে কারসাজি, সেগুলো তো নতুন কিছু নয়, বহুদিনের। এবং এরা তো এইসব বিষয়ে সংঘবদ্ধ, তাদের একটি ঐক্যবদ্ধ ব্যাকগ্রাউন্ড থাকে এইগুলা কাজ করার পেছনে। আপনারা জানেন যে ইরাক যখন আক্রমণ করলো, তারা তখন বলল যে আপনার যে বিধ্বংসী অস্ত্র ধ্বংস করার জন্য। তারপর ইরাক ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর বিধ্বংসী অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু ইন দ্য মিন টাইম দেশটা ধ্বংস হয়ে গেল। লিবিয়া একই। এটার পিছনে তো বিশাল রাজনীতি। সেই রাজনীতিটা কি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ দেখবেন, সেই রাজনীতি কি আধিপত্যবাদের দৃষ্টিকোণ দেখবেন, বিভিন্নভাবে দেখা যায়। আপনি যখন দেখেন যে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার কানের পাশে দিয়ে গুলি চলে গেল, আমি মারা পড়লাম না, তার মানে গড আমাকে একটা বিশেষ অ্যাসাইনমেন্টে বাঁচিয়ে রেখেছেন। এবং যখন দেখবেন যে ইসরায়েলি রাজনীতিবিদরা কিংবা ইসরায়েলি মন্ত্রীরা তাকে খোঁচা দেন যে ঈশ্বর আপনাকে একটা বিশেষ দায়িত্ব পালন করতে দিয়েছে, এবং আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পও সেটা বলে যে ঈশ্বর তাকে বিশেষ দায়িত্ব। সেই বিশেষ দায়িত্বটা কি? সেটা কি আধিপত্যবাদ? আর যদি ধর্মের সঙ্গে আসে, ইসরায়েলের পরিচয়টা কি? ইসরায়েল কি শুধু একটি আধুনিক রাষ্ট্র? তার সাথে তো ধর্মীয় প্রোফাইলিংয়ের একটা বিশেষ যোগসূত্র আছে। জায়নিজম এখানে একটা বিশাল ফ্যাক্টর। ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্যে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আপনার বেলফাস্ট চুক্তি যেটা সেটা হলো, তারপরে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো, ওখানে মারামারি হলো, এমনকি যে ইংল্যান্ড ইসরায়েল রাষ্ট্র তৈরি করলো, ইসরায়েলিদের জঙ্গিরা কিন্তু তাদের সেনাদের রূপকে হত্যা করলো প্রাথমিক পর্যায়ে। পরে তাদের ডেসপারেট, এখন তারা হৃষ্টপুষ্ট, আধুনিকভাবে উন্নত। আমাদের মুসলিমদের তো সমস্যা যে কলহপ্রিয়তা আমাদের। আমি বিভিন্ন লেখায় বলেছি যে মুসলিম উম্মা উম্মা বলতে বলতে আমাদের জীবন শেষ, কিন্তু ইসলামের কোথাও কখনো উম্মা ছিল না, ছিল উসমা। এই উসমাটুকু এখনো চলছে, যার ফলে পিছিয়ে আছে। আপনি যখন শক্তি অর্জন করবেন, তো আপনার গায়ে টোকা দিতে অন্যরা হিসাব করবে। দেখেন এখন 67-এর যে ওয়ার, যে ইসরায়েল জিতে গিয়েছিল, সেই অবস্থা কিন্তু এখন নেই। এখন কিন্তু ওই 67-এর মতো মুসলিমরা এক ধাক্কা দিলে ইসরায়েলের কিন্তু খবর আছে, কিন্তু মুসলিমরা ধাক্কা দিবে না, দেবার মতো অবস্থায় নাই। তারা ইয়ানফসি যার যারটা, কারণ গ্লোবাল পলিটিক্সটা এরকমই হয়ে গেছে। এই অবস্থায় যদি যুদ্ধ বেঁধে যায়, ইসরায়েলের সঙ্গে যদি ইরানের যুদ্ধটা থাকে, এটা কন্টিনিউ করবে। কারণ এত ইসরায়েলের শক্তিশালী দেশ,
ইরানও তো কম যাচ্ছে না, কিন্তু যুক্তরাষ্ট্র এর মধ্যে জড়িত হলে এটি মানে খুব দ্রুত ইরান ধ্বংসপ্রাপ্ত হবার একটা পরিস্থিতি তৈরি হবে। জাতিসংঘের মহাসচিবও কিন্তু গতকাল একই কথা বলেছেন যে চলমান যে সংঘাতটা এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা আসলে মানে বলেছেন যে নরকের মতো একটা অবস্থা তৈরি হবে। তো এটা নিশ্চয়ই আপনি যেটা মনে করছেন যে শুধু ইরানের জন্যই না, এটা হচ্ছে পুরা যেটা আরব বিশ্ব বলা হচ্ছে মানে মিডল ইস্ট যে কান্ট্রিগুলো সবাই কিন্তু এটাতে এফেক্টেড হওয়ার এক ধরনের আশঙ্কা রয়েছে। এবং আরেকটি বিষয় যেটা বলতে চাই যে আমরা যেটা মনে করি যে ক্রুসেড যে শুরু হয়েছিল, প্রথম ক্রুসেড হয়েছে, দ্বিতীয় ক্রুসেড হয়েছে, ক্রুসেড কিন্তু শেষ হয়নি। সবাই যেটা ধারণা করছেন বা এটা একটা আলোচনার বিষয় মনে করছেন যে ক্রুসেডটা চলমান, এবং সেই ক্রুসেডের অংশ হিসেবেই এটাকে আমরা দেখতে পারি কিনা এই যুদ্ধটাকে। ক্রুসেডটা তো মূলত খ্রিস্টানদের সঙ্গে, যেটা আসলো এটা তো মূলত খ্রিস্টানদের সঙ্গে। আমি যদি একটু পেছনে যাই, আমাদের ধরেন সমসাময়িক রাজনীতি ইভেন 50 বছর আগে রাজনীতি চিন্তা করলে আমরা দেখি যে মুসলমানদের সঙ্গে ইহুদিদের মারামারি, ইতিহাস কিন্তু তা বলে না। আপনি যদি মরক্কোতে যান দেখবেন সিনাগগ এবং মসজিদ পাশাপাশি, এবং মরক্কোতে এখনো 1% জুইশ পপুলেশন আছে, তারা কিন্তু এর সঙ্গে সংযুক্ত না। তারা ওই জায়নিজম যেটা ইসরায়েল রাষ্ট্রভিত্তিক তার সঙ্গে কিন্তু তারা সংযুক্ত না। এবং আপনি ইউরোপ ভিজিট করলেন, মুসলমানদের সাথে কিন্তু কখনোই ইহুদিদের ওই রকম মারামারি ছিল না। আপনি যদি মুসলিমদের স্পেন বিজয় দেখেন, সেখানে একটি প্রেক্ষিত আছে যে স্পেনে মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছিল ইহুদিরা। ওখানকার যে ইহুদিরা আপনার তখন ওই যে রোমানদের অত্যাচার, গোত্রভিত্তিক রোমান, তাদের যে অত্যাচারে ইহুদিরা খুব কোণঠাসা ছিল, কিন্তু ইহুদিরা ওই সময় যুদ্ধ করার মতো পরিস্থিতি ছিল না। আর আরবরা বিশেষ করে মরক্কোতে যে উমাইয়াদ খিলাফত ছিল বা উত্তর আফ্রিকাতে, সেটা ছিল উঠতি শক্তি তখন মুসলিমরা, ধরেন 700 সালের দিকে। তখন ওই রোমানদের এবং খ্রিস্টানদের, উগ্রপন্থী খ্রিস্টানদের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরাই কিন্তু মুসলমানদেরকে আহ্বান জানায়। এবং এর জন্য কিন্তু মুসলমানরা যে জিব্রাল্টার প্রণালী পার হয়ে যে স্পেন দখল করে, এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। তখন কিন্তু মুসলমান এবং খ্রিস্টানরা সাইড বাই সাইড, ভাই 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 ছিল। কিন্তু তারপর আন্তর্জাতিক রাজনীতিতে মানে জিনিসটা, বিশেষ করে ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর বিষয়টি অন্যরকম হয়ে গেছে। মানে যেহেতু প্যালেস্টাইনের সাথে তাদের একটি মানে এটা আসলে সাম্রাজ্যবাদী বলতে হবে, যে তারা তাদের যে প্রমিস যে ল্যান্ড বলতো, সেই প্রমিসড ল্যান্ডের পরিধি যত বাড়াতে শুরু করে তত মুসলিমদের সাথে মানে প্যালেস্টাইনিদের সাথে সংঘাত বাড়ে। কিন্তু আরেকটি বিষয় যেটা না বললেই না, যে আপনি যদি একদম মানে সেই ইতিহাসের মানে শুরু থেকে দেখেন, বাইবেল যখন থেকে এসেছে, বাইবেলেও গল্প আছে স্যামসন এবং ডিলাইলার, যেটা হচ্ছে যে ইসরায়েলি যারা সেমিটিক তাদের সাথে যে প্যালেস্টাইনিয়ান, এদের কিন্তু এই যে দ্বন্দ্ব সেটা কিন্তু নতুন কিছু না, বা এই রাষ্ট্রভিত্তিক না, এটা গোত্রগত একটা বিষয়, এবং এটা কিন্তু চলেই আসছে। তো সেটাও যেমন একটা দেখার বিষয়, ধর্মটাও একটা বিষয়, এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে ক্রুসেড, যেমন এটাকে বলা হচ্ছে প্রক্সি ওয়ার। তো প্রক্সি ওয়ারে যেটা হয় যে সরাসরি খ্রিস্টিয়ানরা ইনভলভ হচ্ছে না, কিন্তু তারা সহযোগিতা করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা পশ্চিমা বিশ্ব যেটা বলি, ইসরায়েলের সাথে তারা মানে একাত্ম হয়েছেন। তো এই জায়গা থেকে যে জায়গাটা আবার ফিরতে চাচ্ছি, যে তারা যদি একাত্ম হন তাহলে মুসলিম বিশ্ব কেন একাত্ম হতে পারছে না, এটাকে কিভাবে দেখছেন আপনি? মুসলিম বিশ্ব একাত্ম হতে পারছে না, এখন ধরেন আমাদের অনেক কথাই বলা যায়, আমি সেই ধর্মের বিষয়গুলো টানতে চাচ্ছি না। হুজুররা যখন বয়ান করেন তখন তারা ওই প্রায় আমি দেখি যে হুজুররা 3টা জিনিস বলেন, যে আল্লাহ তাআলা নাকি 3টা জিনিস মুসলমানদের অ্যাকসেপ্ট করে নাই। তার মধ্যে একটা হচ্ছে তাদের ঐক্য। তারা প্রথমেই জাস্টিফিকেশন দিয়ে দেয় যে ইসলামে মুসলিম ঐক্যের বিষয়টা মানে এটা আল্লাহ তাআলা নাকি গ্রহণ করে নাই, এটা তাদের বক্তব্য। তারা কোথায় রেফারেন্স পাবে জানি না, তবে ম্যাক্সিমাম বলে মুসলমানদের অনেকের পেছনে ধরেন আপনি যদি হাইলি মানে আপনি যদি এডুকেটেড না হন, আপনি যদি কগনিটিভ প্রোফাইল রিচ না হয়, বুদ্ধিভিত্তিক চর্চাটা উন্নত না হয়, তখন এই লেভেলটা যখন লো থাকে তখন স্বার্থের দ্বন্দ্বটা প্রকট হয়। দেখেন জুইশরা আর আমাদের জুইশরা কিন্তু দেখবেন যে রাবাই যারা যে হুজুররা, তারা কিন্তু হাইলি ধর্মীয় জ্ঞান সম্পন্ন, কিন্তু সব জুইশ কিন্তু ধর্মীয় জ্ঞান সম্পন্ন না, দরকারও পড়ে না। কিন্তু আমাদের মুসলিম সমাজে সবাইকে হুজুর হইতে হয়, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, এখানে যে একটা সোসাইটি তৈরি করবেন, কম্বিনেশন অফ রিলিজিয়াস আপনার এডুকেশন প্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের নাই। আর আমাদের একটি বিষয়, আমি আমল একটি শব্দ ইসলামে বলে,
মুসলমানরা কিন্তু ধরেন 700-800 সালের দিকে পুরো বিশ্ব মানে ইউরোপ জয় করে ফেলেছিল, তখন সায়েন্স এন্ড টেকনোলজি। আপনি কি জানেন যে কর্ডোবাতে 600 ব্যক্তিগত লাইব্রেরি ছিল 800 সালের দিকে, এবং কর্ডোবার যে আপনার প্রধান লাইব্রেরি এবং তারপর বাগদাদের যে আপনার হাউস অফ উইজডম, এগুলো তো পড়াশোনা কেন্দ্রিক। কিন্তু মুসলমানরা যখন ওখান থেকে সরে আসলো, তারা আমল নির্ভর হয়ে গেল। বামে পা দিতে গেলে আপনার কি দোয়া পড়তে হবে, ডানে পা দিতে গেলে কি দোয়া পড়তে হবে, ওইটার মধ্যে যখন জড়ায় গেল, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে মনে হলো যে তারা অনেকটাই অন্য পথে চলে গেল। না, এটা তো তখনও খুব রাজনৈতিক একটা বিষয় ছিল, যে রাজনীতি থেকে ধর্মটাকে আসলে ওইভাবে আলাদা করা সম্ভব হয় না। তো এটাও খুব রাজনৈতিক একটা ব্যাপার ছিল, যে মুসলিম যারা রাজা ছিলেন বা বাদশাহ বলা হয়, তারা যেটা চাচ্ছিলেন যে সাধারণ মানুষের এত কনসাস বা পড়ালেখা না করলেও হবে, তারা যত মূর্খ থাকবে তাদের রুল করতে মানে শাসন করতে তত সুবিধা হবে। এরকম একটা জায়গা থেকে কিন্তু একসময় ফতোয়া এসেছিল। আমরা যে ইমাম গাজালি বলি বা আমাদের যারা শ্রদ্ধেয় ইমাম, তারাও কিন্তু এটা বলেছিলেন যে সবার পড়ালেখা করার দরকার নেই, মানে ধর্মীয় পড়াটা, ধর্মীয় বা যে কোনো জ্ঞান বিজ্ঞান চর্চা এটা সবার দরকার নেই। সাধারণ যারা মুসলিম তারা মানে ইসলামের আলোকে, যেটা কোরআনে আছে সেই আলোকে একটা লাইফস্টাইল লিড করবে। এখন এই আলোচনাগুলো অনেক দূর চলে যাবে, আমি আসলে ইতিহাসে সেটাই যেতে চাচ্ছি না। এখন সমসাময়িক যেটা আবার ফিরে আসতে হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত, আমি মানিক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এখন কি অবস্থায় আছে, এবং মানে আপনার এটা কি সংবাদ সমীক্ষা। ধন্যবাদ আপা, এবং সংবাদ সমীক্ষা যারা শুনছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এবং বাংলাদেশের মিডিয়া, এখানে মিডিয়ার একটু কথা বলি যে ইসরায়েলেরা যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছিল, তখন কিন্তু বেলফোর চুক্তি অনুযায়ী কিন্তু তারা সারা পৃথিবীর মিডিয়া ডমিনেশনের জন্য একটা কাজ শুরু করেছিল, যে অনুযায়ী আজকের বিশ্বে আন্তর্জাতিক যতগুলো মিডিয়া রয়েছে সবগুলোই কিন্তু ইসরায়েলের পক্ষে কাজ করছে। এখন যেটা হচ্ছে ইরানের লোকাল কিছু মিডিয়া ছাড়া আর আমরা যা পাচ্ছি সবগুলোই বেশিরভাগই হচ্ছে এআই জেনারেটেড কিছু ফুটেজ পাচ্ছি, কিছু ইমেজ পাচ্ছি, যেগুলো আসলে বাস্তবতাকে আপনি ওইভাবে জাস্টিফিকেশন করার সুযোগ নেই। ইরান থেকে যে পরিমাণ মিসাইল ছোড়া হচ্ছে, ইসরায়েল কিন্তু সেটা ইসরায়েল থেকে না ছুড়ে ইরান থেকে ইরানের লক্ষ্যবস্তু মানে নির্ধারণ করে সেখানে ছুটছে। তো যে জন্য আমরা কিন্তু আসলে এটা বলার সুযোগ নেই ইসরায়েল থেকে ছোড়া হচ্ছে। বাট ইরানে দেখবেন যে যদি আমি গতকালকেরও ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখি যে ইরান বিকাম এ গোস্ট সিটি, তেহরান বিকাম এ গোস্ট সিটি। এখন একটা গোস্ট সিটি যখন ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে, হ্যাঁ এটা যেমন তাদের একটা চুক্তি অনুযায়ী তারা ইন্টারন্যাশনাল মিডিয়া ডমিনেট করে বলেই তারা এরকম লিখছে, বাস্তবতাও কিন্তু এর বাইরে কিন্তু আসলে খুব একটা না। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি যেটাকে একটু ফোকাস করতে, ভাইয়া তো আসলে ইতিহাস ঐতিহ্য নিয়ে বলছিল, আমি বলবো এই যুদ্ধ এক সপ্তাহের বেশি, প্রায় 9 দিনের মতো, আজকে 9 দিন, নবম দিনের গড়া আছে। যত বেশি দীর্ঘায়িত হবে, ইরান জিতবে কিংবা ইসরায়েল জিতবে, এর থেকে মানবতা আসলে হেরে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে হসপিটালে হামলা করা হচ্ছে, আমরা দেখছি যে শিশুরা মারা যাচ্ছে, বৃদ্ধরা মারা যাচ্ছে, বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করা হচ্ছে, বেসামরিক লোকজন মারা গেছে। এই যে 500 বেশি যেই লোক মারা গেল, এর মধ্যে কিন্তু বেশিরভাগই আসলে বেসামরিক লোক, কয়েকজন ছাড়া, মানে খুব একদমই হাতে গোনা সায়েন্টিস্ট ছাড়া সবাই কিন্তু সবই বেসামরিক লোক। তার থেকে সমস্যা হচ্ছে এইটার ইনফ্যাক্টটা সারা পৃথিবীর সকলের উপরে পড়বে। কারণ আমরা যখন দেখছি যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা হলো, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট গত 5-7 বছর কিন্তু এই তেলের দাম বাড়তেছে, সেজন্য কিন্তু সকল দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এখন এই যুদ্ধটা যত দীর্ঘায়িত হবে, তেলের তো মূল চাবিটা আসলে হচ্ছে ওদের কাছে, আরবের কাছে। সেখানে আমরা তেল যদি আপনার শোধন না হচ্ছে কিংবা তেল উঠাতে না পারছে, তাহলে তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু পৃথিবীর সকল প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এবং সেটা আবার নতুন করে ওই জায়গাতে যেটা হচ্ছে এটার ইমপ্যাক্টটা কিন্তু সারা পৃথিবীর 750 কোটি মানুষকে কিন্তু আসলে সাফার করতে হবে। আর এখানে ইসরায়েল যে জন্য এটা করছে, যে তাদের প্রমিস ল্যান্ডকে তারা বাড়ানোর জন্য বলছে। এখন এগুলো তো ওই যে ভাইয়া যেটা বললো আর কি, যে আমার কানের পাশ দিয়ে গুলি চলে গেল, আমাকে আল্লাহ আসলে বাঁচাই রাখছে, যে আমি কিছু একটা বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে।
এগুলো তো আসলে যুদ্ধ করার জন্য আমরা যখন সাদ্দামকে হত্যা করা কিংবা সাদ্দামের উপরে হামলা করা হলো, তখন আমরা সেটা দেখেছি সারা পৃথিবীর সকল যুদ্ধগুলো আসলে এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এবং সেই ন্যারেটিভকে ইউজ করেই কিন্তু ক্ষমতাসীনরা আরো বেশি ক্ষমতার। কিন্তু এই যুদ্ধটাতে একটা জায়গাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ কোরিয়া, রাশিয়া, চায়না এরা কিন্তু একদিকে সাপোর্টিং এ চলে যাচ্ছে। ইরান বেশ তাদের একটা সাপোর্টিং এর জায়গা চলে যাচ্ছে। রাশিয়া বলছে যে আমার বন্ধুরা কিন্তু এখন আমাদেরকে আমন্ত্রণ জানায়নি, উই আর রেডি টু হেল্প দেম। এদিকে চাইনিজরাও কিন্তু বলছে যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। তো এরকম একটা অবস্থায়, আর ওদের পাশে কিন্তু ওদের বন্ধু আমেরিকা রয়েছে। এই মুহূর্তে আমরা যেভাবে বলি না কেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর সামরিক অস্ত্রের দিকে সামরিকভাবে শক্তিধর হচ্ছে আমেরিকা। আমেরিকা যেখানে দাঁড়াবে তার প্রতিপক্ষ যারা দাঁড়াবে এটা কিন্তু খুব সহজেই আসলে নিরসন হবে না। গতকালকে আপনি যেটা বললেন যে এটা নিয়ে আলোচনার টেবিলে জাতিসংঘ কিন্তু আমন্ত্রণ জানিয়েছে, সবাই কিন্তু আসলে এটারই খুব একটা পজিটিভলি নেয় নাই। না, জাতিসংঘের মহাসচিব বলেছেন যে আমি আপনাদেরকে বলছি আপনার শান্তির জন্য চিন্তা করুন, এখন এটাই একমাত্র। এখানে আরেকটা কথা আছে যে যেটা আসলে আপনাকে অস্বীকার করার সুযোগ নেই। জাতিসংঘ থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলি কিন্তু আসলে আমেরিকার ডোনেশনটা আমেরিকার কাছ থেকে ডোনেশন গুলো আছে না। আমাকে যিনি টাকা দিচ্ছেন আমি তো আসলে ওনার কথার বাইরে বলার সুযোগ নেই। আমরা কিন্তু সেটা দেখেছি ফিলিস্তিনের সকলকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। জাতিসংঘ কয়েকদিন পর একটা বিবৃতি দিচ্ছে। তবে সবচেয়ে একটা কথা না বললেই না, এই যে ভাইয়া যেটা বললেন না, বা আপনি যে কথাটা বলছিলেন যে মুসলিম কান্ট্রিগুলো কেন একসাথে হচ্ছেন, এখন সমস্যা হচ্ছে আমরা এই মুসলিম কান্ট্রিগুলোকে টিকিয়ে রাখার জন্য ওয়াইসিটা করলাম কখন, যখন ফিলিস্তিন ইস্যুতে সেই ফিলিস্তিন ব্যানিশ হয়ে গেল, আমার ওয়াইসি কি করলো? কিছুই করলো না, কোনো কথা বললো না। কারণ এখানে আসলে ডিভাইড অ্যান্ড রুলস যেটা, সেই ডিভাইড অ্যান্ড রুলসটাকে ইউএস তাদের মতো করে কাজ করেছে বলেই আজকের এই মুসলিমদের অনৈক্য এবং মুসলিমদেরকে কখনো ঐক্য হতে দিবে না বলেই একদম আপনি দেখেন কোরআনের একদম শুরুটাই হয়েছে যে ইকরা, পড়ো। আর আমাদেরকে বলা হচ্ছে পড়ালেখার দরকার নাই ভাই, তুমি শর্টকাটে কিভাবে 3টা দোয়া পড়বা, বেসতে কেমনে যত সহজ, বেসতে যাও তো আসলে এত সহজ না। আপনাদেরকে বলা হচ্ছে যে ইকরা, আল্লাহর নামে শুরু করো এবং আল্লাহর নামে পড়ো। জ্ঞান অর্জন করার জন্য তোমাকে প্রয়োজনে শুধু চীনে, চীন বলতে সর্বশেষ জায়গাতে তুমি যেতে পারবা। অথচ আমাদেরকে এখন পড়ালেখা থেকে দূরে রাখা হয়েছে। মুসলিমরা এই পড়ালেখা থেকে যত দূরে যাচ্ছে তত তারা আসলে ডিটাচড হচ্ছে, আর ইহুদিরা বা বিধর্মীরা যত বেশি পড়ালেখা করছে তারা তত জ্ঞান অর্জন করছে। এটা আসলে বলতে চাচ্ছেন যে জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে যে এক ধরনের দেখা যায়, পার্থক্য থাকে, সেই জিনিসটা। হ্যাঁ, সেটাই যে আপনি দেখেন, আমি যদি বলি, আমি গতকালকে দেখছিলাম ইসরায়েলে কেমিস্ট যারা রসায়ন বিজ্ঞানে 4 জন তাদের নোবেল লরিয়েট আছে। এখন আপনি হচ্ছে ফিজিক্সে আছে একজন নোবেল লরিয়েট, তো হচ্ছে সে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ওনাকে ওই পুরস্কারটা দেওয়া। ওই পুরস্কারটা আসলে নাম দেওয়া বিশেষ গবেষণার জন্য। আপনি দেখেন যদি তাদের হিসাব করলে তাদের এই 12-14 জন যে ইসরায়েলে নোবেল লরিয়েট আছে তারা তো আসলে সেটা অ্যাচিভ করেছে, পড়ালেখা করেই কিন্তু অ্যাচিভ করেছে। দেখেন তার প্রতিদ্বন্দ্বী যদি হিসাব করে আমি বলবো যে ইহুদিদের মধ্যে কতজন আছে আর মুসলিমদের মধ্যে আপনি কতজন আছে। আপনি মুসলিমদেরকে একজনে মারতেছে আরেকজন কিছু করছে না, অথচ আমেরিকাতে যেই কয়জন ইহুদিরা আছে যখন ওখানে একটা বোমার আঘাত পড়ে তখন এরাই এখান থেকে ডোনেশন করে। অথচ যখন আপনি দেখলেন যে ইসরায়েল কি ফিলিস্তিনের গাজা যখন ধ্বংস করা হচ্ছে তখন কিন্তু এরা আসলে বসে বসে মুরগির রান চিপাচ্ছে কিংবা বুঝ খোলে বা আনন্দ উল্লাস করছে, বা শুধু নিন্দা জ্ঞাপনও করে। নিন্দা জ্ঞাপন করারও একটা ক্ষমতা দরকার তাদের, সেটাও নয়। যখন তাদের গায়ের উপরে হামলা হচ্ছে তখন সেটা হলো এই যে এরদোগান, আমরা বলি যে মুসলিম বিশ্বের জন্য এরদোগান হচ্ছে আইডল, খিলাফতের জন্য ওনাকে। এরদোগান কি করছে? কোনো কথা বলছে? সে কথা বলার সমস্যা হচ্ছে আরেকটা, আমরা যখন দেখছি যে এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক তার আগে সৌদি কি করলো? 400 বিলিয়নের অস্ত্র চুক্তি করলো আমেরিকার সাথে। যে অস্ত্রের মূল নবগুলো যে কি পয়েন্ট হচ্ছে ইসরায়েল নিয়ন্ত্রণ করে, ইসরায়েলি লোকজন নিয়ন্ত্রণ করে। তা আপনি আসলে কার জন্য অস্ত্র কিনছেন, কাকে অস্ত্রটা ব্যবহার করবেন? এই প্রসঙ্গে যদি বলেন যে ধর্মীয় যে একাত্মতা যে বিষয়টা, সেই জায়গায় গেলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অংশীদার হচ্ছে পাকিস্তান। কারণ ইরানের সাথে সরাসরি পাকিস্তানেরও বর্ডার শেয়ার করে, এবং যেহেতু পাকিস্তান সাউথ এশিয়ার মধ্যে পড়ে গিয়েছে সেহেতু এটা আমাদেরও একটা কনসার্নের বিষয়। তো আমরা যে জিনিসটা দেখলাম যে মুসলিম একটা কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে
পাকিস্তানের সাথে তো ইরানের বরাবরই বর্ডার নিয়ে বিরোধ আছে, জানেন যে এটা একটা অমীমাংসিত একটা এরিয়াই আছে, যেটাকে খুব ঝুঁকিপূর্ণ বর্ডার এরিয়া বলা হয়, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো তারা কিন্তু লম্বা একটা বর্ডার শেয়ার করে, প্রায় 4,500 কিলোমিটার মতো একটা বর্ডার শেয়ার করে। এবং এই যে সংকটময় যে পরিস্থিতিতে, সেই জায়গাতে কিন্তু পাকিস্তান যেটা করেছে, ইরানিদের জন্য তাদের বর্ডারটা ক্লোজ করে দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। তো মূলত যেটা তেহরানের বিষয়ে জানা যাচ্ছে যে তেহরানের সরকারও বলছেন যে আপনারা তেহরান ছেড়ে দিন, কিন্তু মানুষজন ছেড়ে যাবে কোথায়? তারা আসলে বের হতে পারছে না, তারা কার্যত মানে আটকায় পড়ে গেছে তেহরানের ভেতরে বা ইরানিয়ান যে শহরগুলো আছে। তো এই জায়গাটাকে মানে এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? এটা হচ্ছে কি, এইটা যে আলোচনাটা বলছেন, এটা আসলে দীর্ঘায়িত একটা আলোচনা, এটা একটা বিশাল আলোচনা। কারণ হচ্ছে আজকের যে ইসরায়েল কিংবা আমেরিকার যে খেলাটা, এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা 60-এর দশক থেকে শুরু হয়েছে। আমি আপনার মধ্যে ডিভাইডেশনটা তৈরি করে দিচ্ছি, আমি আপনার নিয়ন্ত্রণটা আমার হাতে নিয়ে গিয়েছি, আপনার ব্যবসা বাণিজ্য আমার নিয়ন্ত্রণে আছে, আপনার বাসার চাবিটা আমার কাছে, কারণ এটা একটা মাস্টার কি আমার কাছে রয়েছে। আমেরিকা হচ্ছে ইসরায়েল আর আমেরিকা, আসলে এটাকে আমরা যৌথ কোলাবোরেশন আমরা বলি আর কি, যে আরবের শাখা রাষ্ট্র হচ্ছে, মানে আরবের আমেরিকার শাখা রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তো আমেরিকা যেই কাজটা করতেছে বা ইসরায়েল যে কাজটা করতেছে, ওদের যখন ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা হচ্ছে, তখন হচ্ছে তারা সারা পৃথিবীকে কিভাবে ডমিনেট করবে সেটার একটা লেআউট তৈরি করে ফেলেছে। এখন দেখেন, আমি এখানে মুসলিম বা অন্য কোনো রিলিজিয়াসটা বাদ দিয়ে যদি একদম মানুষ হিসাবে মানবতার কথা বলি, আপনি দেখেন যে সৌদি আরবে, পাকিস্তানের কথা বলছিলেন, পাকিস্তানের সকল নিয়ন্ত্রণ কার হাতে? আমেরিকার হাতে। আমেরিকা যদি বলে যে তুমি এখানে সিলগালা করো, ও করতে বাধ্য, কিচ্ছু করার নেই। এখন এই ইরানকে চারপাশে ঘিরে ফেলার জন্য যা যা করা দরকার আমেরিকার হাতে সেটা আছে, কিংবা ইসরায়েলের হাতে সেই জিনিসটা আছে। সারা পৃথিবীতে তারা কি করেছে, WHO কিংবা ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে যতগুলো ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলো, এইড অর্গানাইজেশনগুলো, এই যে আপনি বছরের পর বছর এত বিলিয়ন ডলার কিন্তু এইড দিচ্ছে, এইডগুলো কেন দিচ্ছে? তার মানে কি পাও দিচ্ছে? সেটা না, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কারণ হচ্ছে আমি আপনাকে এটা দিয়ে আমার নিয়ন্ত্রিত করছি। আমেরিকা সেই কাজটি আসলে সারা পৃথিবীর সকলকে দিয়ে এইড মানে আমি আপনাকে দান করছি, তো দান করার পরে তো আপনি একসময় আমার কথাও শুনতে বাধ্য হবেন। এই যে ইরানের আজকে যে অবস্থা হয়েছে, পাকিস্তান কিন্তু তার পাশে না দাঁড়ায় সিলগালা করে দিয়েছে যে তুমি এখানে আর ঢুকতে পারবে না, তোমার সাথে আর আমার কোনো কিছু নেই, তুমি এবার তোমার মতো যাও। কারণ এটা কি আসলে মানে পাকিস্তানের এতটুকু বলার ক্ষমতাও নাই, এটা ডিনাই করার ক্ষমতাও নাই। আমেরিকা যা বলবে তার বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগে নাই। তো এখানে হিসাবটা হচ্ছে, আপনাকে ওই বললাম না, এটা আসলে দীর্ঘায়িত আলোচনা। তো আপনি এটা বুঝতে হলে আপনাকে আসলে 60-এর দশকে যেতে হবে, কেন এই IMF তৈরি হলো। মোটা দাগে হচ্ছে যে আমাকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বাইরে আমি যেতে পারছি না, সুযোগ কি আছে কোনোভাবে? এটাই মুসলিম বিশ্বের এখন সবচেয়ে বড় দুর্বলতা জায়গা। মুসলিম বিশ্ব হচ্ছে, মুসলিম বিশ্বরা এখানে হিসাব হচ্ছে, আমরা আসলে আমাদেরকে পৃথিবী বলা হয়েছে কি, যে তুমি পড়ালেখা করো, তুমি জ্ঞান অর্জন করো, যে মিজাইল এখান থেকে ওখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ভাই ওরা তো যেই সময়টা যেটা করছে, আমি কি আসলে তার মানে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য কি আমি কিছু তৈরি করতে পেরেছি? আমি কি কয়জন সায়েন্টিস্ট তৈরি করতে পেরেছি? আমি কি মুসলিমরা হয়ে আমি কি বলতে পারছি যে আমার বিজ্ঞানে এই জায়গাগুলোতে আমার অবস্থান করতে হবে? যখন আপনি দেখেন যে করোনা হলো, করোনাতে কিন্তু এই বিধর্মীরা বলেন আর যাই বলেন, তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা কোনো একটা কিছু আবিষ্কার করার জন্য। আচ্ছা, আমরা মুসলিমরা কি করেছি? তো মুসলিমরা যতদিন পর্যন্ত পড়ালেখা থেকে দূরে আবারও সরে গেছে, তত ধ্বংস হচ্ছে। যতদিন পড়ালেখায় ফিরে আসবে, ততদিন তারা তাদেরকে মানে আবারও আগের জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি সাইদ ভাইয়ের কাছে ফিরে আসছি। গতকাল যেটা হয়েছে, যে এটা আসলে গত পরশু থেকেই হচ্ছিল, রাতে হয়েছে, আমরা গতকাল পেয়েছি খবরটা। সেটা হচ্ছে যে ইরানের যে সামরিক যে মানে সর্বোচ্চ যে কমান্ডার, নতুনভাবে একজনকে নিয়োগ করা হয়েছে, এবং খামেনি কিন্তু তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা সেটা হস্তান্তর করে দিয়েছেন, যে তোমরা যেটা সিদ্ধান্ত নিবা সেই রকমই। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে এটা হচ্ছে কি, খামেনির উপর তো সরাসরি থ্রেট। আপনার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে কখন মারবেন এগুলো প্রকাশ্যে বলছেন, মানে এটা মানে ক্ষমতা থাকলে যা হয়, যা খুশি তাই, এরকম পরিস্থিতিতে এটা ঘটতেও পারে। এই জন্য উনি আসলে ওই ক্ষমতাটাকে হ্যান্ড ওভার করেছেন। উনি বেঁচে থাকেন বা না থাকেন, ওদের সিদ্ধান্তই চূড়ান্ত। উনি একটা মানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাতে কোনো সমস্যা না হয় নেতৃত্ব নিয়ে, এই জন্য কাজটা করেছেন, এবং এটা অবভিয়াস। কিন্তু আমি আসলে মানে ভাইয়ের আলোচনা থেকে কিছু পয়েন্ট একটু টানতে চাচ্ছি। যেমন ধরেন যে আমি আসলে ধর্ম নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি জীবনাচার নিয়ে যাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। উহুদের যুদ্ধের পর
রাসূলুল্লাহ শুধু উহুদ না, আরও অনেক যুদ্ধে একই কাহিনী। রাসূলুল্লাহ আপনার নির্দেশ দিয়েছিলেন যে প্রিজন অফ ওয়ার, যারাকে আটক করা হয়েছে ওই যুদ্ধে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে যদি 10 জন মেয়ে এবং 10 জন ছেলেকে শিক্ষা দিতে পারে। আপনি লক্ষ্য করুন, ইকুইটি কিন্তু এখানে আছে। পরবর্তীতে কি মুসলমানরা এটা মেনেছে? না। আমাদের হুজুররা মৌলানারা এখনো কুৎসিত বয়ান দেন মেয়েদেরকে লক্ষ্য করে। ওনাদের সবচেয়ে এরকম মুসলিম সমাজ ব্যবস্থায় যাদেরকে ওয়াজ করা, যাদের পেশা আর্থিক সংশ্লেষণ, এখানে আমরা কি আশা করতে পারি? আর মানে এটা বলতে পারেন আমার একটা অনুযোগ যে মুসলিম বিশ্বে, বিশেষ করে আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ইসলাম, এটাকে অনেকটাই মানে বিচ্যুত ঘটনা হয়েছে। আপনি যদি বলকানে যান দেখবেন ইসলাম ওখানে অন্যরকম, অনেক আধুনিক। এনিওয়ে ওই বিতর্কে যাচ্ছি না। এই যে বেলফোর্ড চুক্তির পর ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো, এটাকে কেন্দ্র করে কিন্তু এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিটা আবর্তিত হচ্ছে। এই যে ভাই বলছিলেন যে চীন রাশিয়ার ইরানের পাশে থাকা না থাকা কোনো ম্যাটার করে না। কেন করে না? এটা হচ্ছে চীন রাশিয়ার কাছে ইরান একজন প্রতিবেশী, একটু বিপদে পড়েছে, একটু কথাবার্তা সান্ত্বনা দেয়, সমর্থনটা এখানেই। ইসরায়েল আমেরিকার সন্তানের মতো। আমেরিকা এখন ইসরায়েলকে বলছে তুমি চালাও, তুমি যখন ব্যর্থ হবে তখন সরাসরি নির্লজ্জভাবে কোনো প্রকার হেজিটেশন ছাড়ে আমেরিকা এখানে ইনভলভ হবে। কারণ আমেরিকা শুধু না, টোটাল পশ্চিমা বিশ্ব ইসরায়েল হেরে যাক এটা তারা করতে দিবে না, কোনো মতেই দিবে না। তারা এখন বলছে যে ইরানকে, কারণ ইরানের যে অ্যাটমিক যে সক্ষমতা, এটা নিয়ে তো সিরিয়াস কন্ট্রোভার্সি। আপনার তুলসী গাভার্ডের যে ভাষ্য যে আসলে ইরান তার ধারে কাছেও নাই, এবং আজ গতকাল আপনার যে অ্যাটমিক এনার্জি যে অস্ট্রিয়া ভিয়েনা ভিত্তিক যে আণবিক শক্তি কমিশন, যে ওদের যে ভাষ্য, ওদের যে বোধহয় মহাপরিচালকের যে ভাষ্য, যে এই যে ইউরেনিয়াম রিচের যে পর্যায়ে ইরান অনেক সময় লাগবে এটা বানাতে। কিন্তু ধরেন আমেরিকান গোয়েন্দাদের কাছে রিপোর্ট আছে যে ইরান ধারে কাছেও নাই, আসলেও নাই। এবং যারা ইরানের এই বিষয়গুলো তদারক করছে তারাও জানে ধারে কাছে নাই। তাইলে কেন যুদ্ধটা হচ্ছে ইসরায়েলকে সিকিউর করা। এবং যদি চেইনগুলো দেখেন, প্রথমে তারা গাজাটাকে শেষ করলো, তারপরে সিরিয়াতে আসাদকে উচ্ছেদ করলো, মানে ওই জায়গাগুলো কিন্তু ইরানের পকেট ছিল। এই পকেটগুলো ধ্বংস করে এখন ইরানকে তারা ধরছে। ইরানের পর তারা পাকিস্তানকে ধরবে না আপনি বলতে পারেন না। ওরা ওদের আসলে প্রমিস ল্যান্ড এক্সটেন্ড করছে। মানে আমেরিকা চাচ্ছে টোটালি ইসরায়েলকে প্রোটেক্ট করতে। এই প্রোটেকশনের ফলে মধ্যপ্রাচ্য চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের কিছু আসে যায় না। আপনি কি মনে করেন যে যদি আমরা যে ভাষ্যগুলো পাই, আমাদের দর্শকরা হয়তো শুনতে চায় ইরান উইন করছে, এই জন্য আমাদের টিভিগুলো ওইভাবে নিউজ করে, কিন্তু বাস্তবতা কিন্তু ওইরকম না। ক্ষতি ইসরায়েলের হচ্ছে, ইরানের ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা ওই পর্যায়ে বলি না। ইসরায়েল যেমন তার ক্ষতির কথা বলে না, কিন্তু ইসরায়েল যদি সত্যিকারে বিপদে পড়ে, আপনি কি মনে করেন যে আমেরিকা চুপ করে বসে থাকবে? থাকবে না। এখানে আমি একটু যোগ করছি। যখন আমরা দেখলাম যে গাজাতে হামলা হলো কিংবা প্যালেস্টাইনে হামলা হলো, তারা 2 বছরে তাদেরকে কিন্তু $121 বিলিয়ন এখানে ডোনেট করেছে শুধু অস্ত্রের জন্য। তা ওরা এই যে সন্তানের মতো, যেটা সন্তান যখন বিপদে পড়বে তখন তো তারা তাদের সবকিছু নিয়েই বসে থাকবে। তাদের রণতরী কেন সন্তানের মতো কেন হলো, এটা কিন্তু আরেকটা চ্যাপ্টার। ওটা তো তৈরি করা হয়েছে, ওটাকে আমরা আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমি এগুলো সন্তানের মতো তৈরি হয়েছে। আমি একটা জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। ধরেন আপনি যদি ক্যাপিটাল হিলে যান, ওয়াশিংটন ডিসিতে যান, কন্ট্রোল করে কারা? যে ছোট টুপিওয়ালা, কেন কন্ট্রোল করে তারা? কারণ তাদের অর্থনৈতিক পাওয়ার, তারা সামরিক পাওয়ার, তারা বিজ্ঞান পাওয়ার। আমরা যখন ওয়াচ করি যে মানে সারা দিন রাত খালি প্রার্থনার মধ্যে থাকো, ওরা কিন্তু তখন সায়েন্স টেকনোলজি নিয়ে আগে যাচ্ছে। আপনি যদি ওইরকম পাওয়ারফুল হন, সক্ষম হন, আমেরিকা যদি মনে করে আপনিও একটা অ্যাসেট, আপনিও তো ওখানে ইনফ্লুয়েন্সিয়াল হবেন অবশ্যই। আমাদের মুসলিম বিশ্ব তো তেলের টাকায় তারা মানে কি বলে, হুজুরের পরিচর্যায় ব্যস্ত ছিল, নিজেদেরকে তৈরি করা, হুজুরের কাছে নিজেকে মানে মূল্যায়িত করা, যে সেও একটা পাওয়ার। এটা এই পথে তো ইসলামের মুসলিম দেশগুলো কখনো হাঁটেনি, এবং আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থা সেই পথে হাঁটে না। আপনি কি জানেন যে সায়েন্স এন্ড টেকনোলজিতে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ইরানের? রিসার্চ আর্টিকেল, সায়েন্টিফিক আর্টিকেলের ইরান একলাই 12% কভার করে, যে সৌদি আরব ওর ধারে কাছে নাই। না, আবার ইরানকে কিন্তু আলাদা করে রেখেছে সিয়া
কান্ট্রি হিসেবে, ওখানেও আবার শিয়া সুন্নির বিভেদ আছে। ফলে ধরেন জ্ঞান বিজ্ঞান চর্চা, সায়েন্স এন্ড টেকনোলজি, আর্থিক সক্ষমতা মুসলিম দেশগুলো আছে, হ্যাঁ, কিন্তু সেখানেও তো তারা ইনফ্লুয়েন্স করতে পারতেছে না। ওটা করছে তো ওই জায়গাতে। আমি একটু ইয়াতে বলছি আর কি, স্যাটার্ন, যে ওরা আমরা এই যে তেলের টাকা দিয়ে দিয়ে আমরা বুর্জ খলিফা করছি, ওখানে আনন্দ উল্লাসে ব্যস্ত আছি, আর ওরা হচ্ছে ওই সময়টা তারা ল্যাবে বসে আছে। এখানে আরেকটা, এটাই হচ্ছে আমার আর ওদের মধ্যে ডিফারেন্স। আমি বলছি যে পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো, আর আমাদের লোকজন মনে করছে যে আমরা কি আসলে ওদের বিপক্ষে বলছি। না, আপনার আমি একটু ইন্টারফেয়ার করতে চাই আপনাকে। ধরেন ওই যে বললাম যে 10 জন ছেলে 10 জন মেয়েকে পড়াবেন, ইসলাম যদি এটা হয় তাহলে বেগম রুকেয়াকে ওমেন নারী শিক্ষার জন্য লড়াই করতে হলো। এই জায়গাটাতে আমি বলি আপনাকে 1000 সাল পর্যন্ত ইসলামের ইয়াটা তারা দুর্বার গতিতে গিয়েছিল। তারপরে ইসলাম এত বেশি মানে ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে চলে গেছে যে এটার মাথা তুলে দাঁড়াবার কোনো উপায় ছিল না। এই যে ভাইয়ার কথার সাথে আমি একটু 30 সেকেন্ড একটু যোগ করি। এই যে বললেন না যে এই অবস্থা, এটা তো অনেক অনেক দূরের কথা। এই যে আমাদের দেশে মানে আমাদের এখানে ব্রিটিশরা যখন ছিল, আমার মা জেঠি যারা ছিল ওনারা পড়ালেখা করতো, বাংলা খুব লিখতে পারতো, এত সুন্দর লেখা, আমি বলতাম যে টাইপ করা, কিন্তু ওনারা ইংলিশ পারতো না। তো জিজ্ঞাসা করলাম কেন, বললো যে তখন আমাদেরকে পড়তে দেয় না, এটা বিধর্মীদের ল্যাঙ্গুয়েজ, এটা পড়লে ধর্ম চলে যাবে, এরকম কথা বলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, যে জন্য রোকেয়াকে আসলে সংগ্রাম করতে হয়েছে। এখানে আমি যেটা বলতে চাই যে ইসলামের যেটা মানে আমাদের প্রফেটের যেটা শিক্ষা ছিল সবচেয়ে বড় কথা যে সাম্য, হ্যাঁ, সমান একটা সমাজ ব্যবস্থা, এটাই তো আমরা পড়ে এসেছি ইতিহাসের বইগুলোতে। আমরা যদি এখন মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে দেখি যে জাতি হিসেবে তারা কিন্তু একক এবং ঐক্যবদ্ধ না। এত ক্লাস বিভাজন, মানে সম্পদের বন্টনের জায়গা থেকেও বলছি যে যারা দরিদ্র, একদমই দরিদ্র সীমার নিচে, আবার এরাব যারা শেখ বলি বা যারা এরাব ধনকুবের, তারা হচ্ছে তাদের সম্পদের পরিমাণ এত যে আমরা কল্পনাও করতে পারি না। তো এই যে বলা হয়ে থাকে যে সমাজতন্ত্রের যদি দৃষ্টিকোণ থেকে দেখি যে এই যে একটা সম্প্রদায়, একই ধর্মীয় ভুক্ত একটা সম্প্রদায়, কিন্তু তাদের মধ্যে ক্লাস বিভাজনটা এত বেশি যে তারা কখনোই ঐক্য মতে পৌঁছাতে পারে না, মানে একটা লেভেলে যে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না। কিন্তু আমরা যদি পশ্চিমা বিশ্বে দেখি, ওদের কিন্তু মোরাললেস মানে খুব ওই রকম ওয়েল অফ যারা বা ধনকুবের, তারা ছাড়া হায়ার মিডল ক্লাস এমনকি লোয়ার মিডল ক্লাস, ওদের কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা লিভিং স্ট্যান্ডার্ড যেটা বলি মোটামুটি একই রকম। তো এইটা কি একটা কারণ বলে মনে করেন কিনা, এই প্রশ্নটা রেখেই মানে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, এখানে শেষ করব আর কি। এটা আচ্ছা, এই জায়গাটা আমি একটু 1 মিনিট একটু যোগ করে তারপরে ভাইয়ার কথা দিয়ে আমরা আসলে শেষ করব। বাংলাদেশের একটা জিনিস আপনি দেখেন যে পুরান ঢাকাতে বলি আর ঢাকাতে বলি, ঢাকার যারা বাড়িওয়ালা তারা কিন্তু কাজ করে না, পড়ালেখা করে না, ঘুম থেকে দিনে 2টা বাজে উঠবে, তারপরে যাবে খাবে। আমি কাউকে রেসপেক্ট করে বলছি যে আমি কাউকে এর মধ্যে যে বড় কিছু করছে না সেটা না, বেশিরভাগই আসলে এরকম অবস্থা। আমার বন্ধু বান্ধব যারা আছে আমি তাদেরকে দেখি যে আমরা সকালে 7টা বাজে বেরোই, কাজ করতে হবে, আর তারা দিনের 3টা বাজে ঘুম থেকে উঠে ফোন দিচ্ছে যে কই যাচ্ছিস, কি করছিস। তো এদের সাথে যদি আমি আরবদের মিলে, আরবদের হচ্ছে তেলের খনি আছে, অনেক বড় বড় জিনিস হচ্ছে, বুর্জ খলিফা করছে, আনন্দ উল্লাস করতে হবে, রাশিয়ান মেয়েদের মানে এরকম ওদের হচ্ছে এই টাইপের একটা টেন্ডেন্সি আছে। ওদের আসলে পড়ালেখার দরকার কি, ওদের তো তেলের খনি দিয়ে দিছে আল্লাহ, তো ওদের পড়ালেখা লাগে না। আর বাকিরা হচ্ছে তাদেরকে পড়ালেখা করেই আসলে নিজেদেরকে প্রমাণ করতে হয় যে আমি পারি। আপনি দেখেন যে গতকালকে আমরা দেখলাম যে এই তেল আবিবে একটা মানে বড় রকমের ল্যাবরেটরি ধ্বংস করা হয়েছে। তো এরকম একটা ল্যাবরেটরি যেটাকে বলা হচ্ছে যে এটাকে আবার যদি নতুন করে করতে গেলে 100 বছরের বেশি সময় লাগবে, এখানে 100 বিলিয়নের বেশি ইনভেস্টমেন্ট ছিল, এত বড় একটা জিনিশ। আমার তো মনে হয় না যে এই মুসলিম কান্ট্রিগুলোতে এরকম একটা জিনিস আছে। আর ইসরায়েলে, আমি ইসরায়েলকে প্রমোট করছি না, কিন্তু ইসরায়েলের শহর জুড়ে এরকম শত শত ল্যাবরেটরি আছে যেখানে গবেষণা করা হচ্ছে। তারপর তাদের ছোট্ট একটা জায়গাতে দাঁড়িয়ে আজকে পৃথিবীকে ডমিনেট করতেছে, আর সারা বিশ্ব আমাদের ছিল। আমরা সেখানে বসে বসে তেল বেচছি আর বুর্জ খলিফা আনন্দ করেছি, যে জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি আবারও শেষ কথায় বলছি যে একদম কোরআনের প্রথম আয়াতটা যদি মুসলিমরা মানে, মুসলিমরা বিচ্যুত হবে না। বলছে যতদিন পর্যন্ত তুমি কোরআন এবং হাদিসকে ধরে রাখবা ততদিন তুমি বিচ্যুত হবে না। এখন আমার ধর্মীয় গুরুরা আমারে বলে যে তুই এই 3টা দোয়া পড়ো, এটারে ফু দিবা, ফু দিয়ে খাবা, দেখবা যে সব সরে গেছে, তাইলে আর কিছু করার দরকার নাই। কিন্তু আমাকে যে বলা হয়েছে পড়ার জন্য, আমাকে তো বলা হয়েছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করো। তা আমি তো সেখান থেকে সরে গেছি। যতদিন পর্যন্ত আমরা ওই জায়গায় না যাব ততদিন পর্যন্ত আসলে এই মুসলিম জাতির কিছু হবে না। আর আরেকটা জিনিস যেটা বলে আর কি, যে আল্লামা নাদবি বলছিলেন যে
এই সাবকন্টিনেন্টে মুসলমানদের হাতে পড়ে ইসলামটা শেষ হয়ে গেছে, যে শান্তির ধর্ম ইসলাম, সেই শান্তির ধর্ম এখন আর শান্তি হিসাবে নেই। সেখানে শান্তির জন্য ফিরিয়ে আনতে হলে কোরআন এবং হাদিসকেই ফলো করতে হবে, এর বিকল্প কিছু নেই। আমি বলবো যে বিভেদের কথা যদি বলেন, উমাইয়াদ খলিফার যখন স্পেন দখল করলো, তাহলে তো আমার মনে হয় মাত্র 1 বছরের ব্যবধানে ফ্রান্সের গোড়া পর্যন্ত চলে গেছে। এই যে লিসবন পর্তুগাল থেকে শুরু করে আন্দালুসিয়া, যে পুরোটা মুসলমানদের দখলে ছিল। আপনি যদি ইয়াতে যান, এই যে স্পেনের বড় বড় শহরগুলা সব তো মুসলিমদের, আপনার গ্রানাডায় কর্ডোবার যে মসজিদ, ওটা ওরা ইয়া বানিয়েছে, ক্যাথিড্রাল বানিয়েছে। তারপরে এরডোগান আবার আয়া সোফিয়াকে তারা আবার মসজিদ বানিয়েছে, এগুলো রিটালিয়েশন। কিন্তু ওখানে ওই একই সময় কাছাকাছিতে আব্বাসীয় ইয়ারা খিলাফতরা ছিল, ওরা কিন্তু একজন শত্রু ছিল। আমি আমার ব্যাপক সফর করার পরে আমি অবজার্ভ করি জিনিসগুলো, আমি এখন লিখছি এই জিনিসগুলো নিয়ে, যে এই যে আব্বাসীয়রা এবং উমাইয়ারা যদি এক থাকতো, পুরা ইউরোপ কিন্তু মুসলমানদের দখলে চলে আসতো। হ্যাঁ, কিন্তু এটা হয়নি, কোনো কাল এখনো হয়নি, ঐক্যটা নেই। কেন নেই, হুজুরদের অনেক ব্যাখ্যা আছে, এখন এটা তো কিছু করার নেই। কিন্তু ওই যে মেয়েদের পড়াশোনার যে বিষয়টা, এটা বেশি ডিস্টার্ব হয়েছে আমাদের উপমহাদেশে। এবং কেন হয়েছে, তাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কি ভূমিকা ছিল, কি ধরনের ফতোয়া ছিল, এগুলো বিষয়। বাট এখন তো ধরেন যদি দেখেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু এটাই শক্তি। আপনি জ্ঞান বিজ্ঞান, আমাদের এখানে করোনা হইলে মুসলমানদের করোনা হবে বলে হুজুররা বলেন। এই ধরনের ভাষ্য ব্যবহার করার পর তার কিছু বলার কিছু থাকে না। মানে আপনার যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন করে না, আমি তাদের ভাগ্য পরিবর্তন করি না, চেষ্টা তো নিজের করতে হবে, সেটি হলো সামারি। আসলে আমরা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং আলাপ চলছিল। আসলে এই যে ইতিহাস নিয়ে বা আমাদের সভ্যতা নিয়ে যে আলাপগুলো, রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে, এগুলো আসলে মানে চলতেই থাকে, এগুলো শেষ হওয়ার নয়। তবে আজকে আমাদের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আবার সংবাদ সমীক্ষা নিয়ে আমরা আসব। তার আগে যেটুকু আমাদের পক্ষ থেকে, জয়ানন্দিনীর পক্ষ থেকে আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যারা অতিথি ছিলেন তারা আলাপ করেছেন, সবসময় কিন্তু একটাই বিষয় উঠে আসছে যে জ্ঞান অর্জন করা, এটাই মানে মানব সভ্যতার জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। এবং এই জায়গাটা, মানে যারা বড় বড় মানবতাবাদী বা আমরা যদি নবী বলি, তারা কিন্তু সবসময় অন্যায়, অত্যাচার সবকিছুর বিরুদ্ধে যখন উঠে দাঁড়িয়েছেন, তারা প্রথম কথাটি বলেছেন যে তাদের শত্রুদের বিষয় যে এদেরকে জ্ঞান দান করো। প্রভুর কাছে এটাই চেয়েছেন, হ্যাঁ, যিশু এটা চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চেয়েছেন। তো আমরাও সেই কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান আসুক, এই ধর্মীয় বা রাজনৈতিক যে বিভাজন, এগুলো কমে যাক, হানাহানি মুক্ত একটা সুন্দর পরিবেশে আমরা যাতে বেঁচে থাকতে পারি এবং আমাদের শিশুরা বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।